কংগ্রেচুলেশন, আমাদের প্রত্যেকের বিজয়, কারণ আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যার মতো করে ভূমিকা পালন করেছি। উপায় ছিল না, ঠেলার নাম কি বাবাজি, তাতে তো মানুষ, তাই না? মানুষের ঠেলা দিলে সে বাপ বাপ ডাকে। এদের সবচেয়ে বড় বিজয়ী হলো, কথাটা একেবারেই ঠিক, এতে কোনো সন্দেহ নেই, তার সবগুলোই মেনে নিয়েছেন, যাকে বলে পুরোপুরি আত্মসমর্পণ করা বা অ্যাবসলিউট সারেন্ডার। আসল জয়টা কিন্তু হয়েছে জুলাই সনদপত্র 100% পাস, এটা নিয়ে কোনো কথা হবে না। মাথা খারাপ হয়ে যেতেছে তো ভাই, সংসদে যখন এই বিলটা দিল ভাই, পুরো বিএনপি সবাই টেবিল থাপড়াইতে টেবিল বোধহয় ফাটায় ফেলাইছে। এই যে জাতীয় সংসদে একটি ইতিহাস তিনি তৈরি করলেন, একটি রেকর্ড তিনি করে দিলেন, এটি জামাতের জন্য নিঃসন্দেহে ভালো একটি দিক। হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন, তার মানে জামাতের যে অভিযোগ সেইটারই বাস্তব প্রতিধ্বনি ঘটলো। কংগ্রাচুলেশন, পর্দার আড়ালের খেলায় জিতে গেছে, সর্বোচ্চ জনপ্রিয়তার আসনে বসিয়ে দেওয়া হলো বাংলাদেশে, আমি বিশ্বাস করি। এবং এই ভণ্ডগুলোর মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। এই ভণ্ডগুলো শুধু ক্ষমতার লোভে ডিপ স্টেটের সঙ্গে আঘাত করে আজকে প্রমাণিত। আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। ক্ষমতার এই দম্ভই প্রমাণ করে যে পতনের প্রথম ধাপে তারা ইতিমধ্যেই পা দিয়ে ফেলেছে। রাজনীতির মঞ্চে যখন রাগঢাক শেষ হয়ে যায় তখন বেরিয়ে আসে কঙ্কাল। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যখন মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দেন তখন সেই শব্দগুলো কেবল বিএনপি সরকারের কানে নয় বরং ক্ষমতার ভিত কাঁপিয়ে দেয়। আমরা যদি দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমরা ভেবেছিলাম 5ই অগস্ট একটি দানবের মৃত্যু হয়েছে, কিন্তু 8 মাস পর আজ মধ্যরাতের নিস্তব্ধতায় কান পাতলে কি শুনতে পান সেই একই পুরনো বুটের শব্দ? ক্ষমতার অলিন্দে যখন জুলাই সনদকে ছিঁড়ে ফেলার নীল নকশা তৈরি হয়, যখন গুম প্রতিরোধ অধ্যাদেশকে দাফন করার আয়োজন চলে, তখন বুঝতে হবে ইতিহাসের চাকা আবার উল্টো ঘুরছে। তারেক রহমান কি কেবলই একটি নাম, আর ক্ষমতার আসল রিমোট কন্ট্রোল কি অন্য কারো পকেটে? আজ আমরা এমন এক সত্যের ব্যবচ্ছেদ করব যা শোনার পর আপনি হয়তো ভাববেন 24-এর অভ্যুত্থান কি তবে অসমাপ্ত থেকে গেল? সাবধান, পতন রেখা আঁকা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। জাতীয় সংসদের গম্বুজ আজ আর আইন প্রণয়নের পবিত্র জায়গা নয়, বরং হয়ে উঠেছে এক গোপন ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। গত কয়েকদিন ধরে সংসদের ভেতরে সরকারি এবং বিরোধী দলের নেতাদের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে তাকে কি কেবলই বিতর্ক বলবেন, নাকি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র? জুলাই সনদ, যা হবার কথা ছিল নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর, আজ তা নিয়ে চলছে নির্লজ্জ দড়ি টানাটানি। একদিকে দেশের 70% মানুষের আকাঙ্ক্ষা আর গণভোটের রায়, অন্যদিকে সরকারের আমলাতান্ত্রিক জটিলতা আর আইনি বৈধতার প্রশ্ন। অনুসন্ধান বলছে সরকারের ভেতরে থাকা একটি বিশেষ সিন্ডিকেট চায় না এই সনদ বাস্তবায়িত হোক, কারণ এই সনদ বাস্তবায়িত হওয়ার অর্থ হল পুরনো ফ্যাসিবাদের চিরস্থায়ী মৃত্যু, আর সেই মৃত্যু হলে বর্তমান সরকারের ভেতর লুকিয়ে থাকা মিনি হাসিনাদের অস্তিত্ব বিপন্ন হবে। ক্ষমতার এই দম্ভই প্রমাণ করে যে পতনের প্রথম ধাপে তারা ইতিমধ্যেই পা দিয়ে ফেলেছে। রাজনীতির মঞ্চে যখন রাগঢাক শেষ হয়ে যায় তখন বেরিয়ে আসে কঙ্কাল। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যখন মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দেন তখন সেই শব্দগুলো কেবল বিএনপি সরকারের কানে নয় বরং ক্ষমতার ভিত কাঁপিয়ে দেয়। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলেছেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। একটু ভাবুন তো, কেন একজন সংসদ সদস্যকে নিজের সরকারের আমূল পরিবর্তন নিয়ে এতটা সোচ্চার হতে হলো? কারণ তিনি দেখতে পাচ্ছেন সিজন আর চেয়ার পরিবর্তনের সাথে সাথে সরকারের মেন্টালিটি বা মনস্তত্ত্ব বদলে গেছে। যে কোনো সরকারের পতনের সবচেয়ে বড় লক্ষণ হলো যখন তারা নিজেদের অজেয় ভাবতে শুরু করে। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, সরকার যদি স্ট্রাকচারাল রিফরমেশন বা কাঠামোগত পরিবর্তন থেকে সরে আসে তবে 2024 আবারও হবে। এই আবারও হবে বাক্যটি কোনো সম্ভাবনা নয়, এটি একটি গাণিতিক সত্য। যারা রাজপথে রক্ত দিয়ে এসেছে তারা কেবল একজন ব্যক্তিকে সরিয়ে অন্য একজনকে বসাতে আসেনি। তারা যদি দেখে পুরনো সিস্টেম অটুট আছে তবে সেই রাজপথ আবার উত্তাল হতে কতক্ষণ?
এবার আসা যাক আজকের সবচেয়ে স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর তথ্যে। বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো কূটনৈতিক ভাষা নেই। হাসনাত আব্দুল্লাহ যা বলেছেন তা এদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতরে চেপে রাখা দীর্ঘশ্বাস। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন তারেক রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, কিন্তু আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। এই একটি বাক্য পুরো রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে উলঙ্গ করে দিয়েছে। ক্ষমতার এই দ্বৈত শাসন বা ডিপ স্টেট থিওরি যখন কোনো রাষ্ট্রে কার্যকর হয়, তখন সেই রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে পড়ে। সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে অত্যন্ত দাম্ভিকতার সাথে জুলাই সনদের বিরোধিতা করছেন, তিনি কি তবে সেই অদৃশ্য শক্তির প্রতিনিধি যারা বাংলাদেশকে আবার সেই পুরনো আয়নাঘরের সংস্কৃতিতে ফিরিয়ে নিতে চায়? তারেক রহমান কি সত্যিই নিজের দলের এই কট্টরপন্থী এবং সুবিধাভোগী সিন্ডিকেটের কাছে জিম্মি? যদি তাই হয়, তবে এই সরকারের পতন কেবল রাজপথের শক্তিতে নয়, বরং নিজেদের ভেতরের এই ক্ষমতার লড়াইয়েই ত্বরান্বিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সাহসী পদক্ষেপে দুটি অধ্যাদেশ জারি করেছিল, বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ। কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই এই দুটি অধ্যাদেশকে বাতিলের তালিকায় কেন রাখল? উত্তরটা অত্যন্ত সহজ এবং ভয়ঙ্কর। যদি বিচার বিভাগ স্বাধীন থাকে, তবে সরকার চাইলেই বিরোধী পক্ষকে দমন করতে পারবে না। আর যদি গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকর হয়, তবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে হাওয়াই মিঠাই করে দেওয়ার সেই পুরনো খেলা বন্ধ হয়ে যাবে। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, মানবাধিকার কমিশনকে যখন মন্ত্রণালয়ের খাঁচায় বন্দী করা হয়, তখন তদন্তের ভার যায় পুলিশের হাতে। অর্থাৎ যে পুলিশ জুলাই মাসে গণহত্যা চালিয়েছে, তারাই এখন সেই হত্যার বিচার করবে। এই প্রহসন যখন একটি সরকার অবলীলায় চালিয়ে যায়, তখন বুঝতে হবে সেই সরকারের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। জনগণের সাথে এমন বিশ্বাসঘাতকতা ইতিহাসের কোনো স্বৈরাচারকে টিকিয়ে রাখতে পারেনি, এই সরকারকেও পারবে না। সংসদ এখন মেজরিটির দম্ভে অন্ধ, কিন্তু ইতিহাসে কি কখনো সংখ্যা দিয়ে বিপ্লবকে ঠেকানো গেছে? হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণভাবে একটি বিষয় তুলে ধরেছেন। বিএনপি এখন মেজরিটির বড়াই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে। তারা ভাবছে সংসদে তাদের আসন সংখ্যা বেশি মানেই তারা যা খুশি তাই করতে পারবে। কিন্তু ক্ষমতার এই অন্ধত্বই যে কোনো সরকারের পতনের প্রথম সংকেত। শেখ হাসিনাও ভেবেছিলেন তার হাতে প্রশাসন আছে, বন্দুক আছে আর মেজরিটি আছে, কিন্তু 24-এর জেনজি প্রজন্ম প্রমাণ করে দিয়েছে যে বন্দুকের নলের চেয়ে ন্যায়ের দাবিতে উত্তাল রাজপথ অনেক বেশি শক্তিশালী। আজ যখন বর্তমান সরকার জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিয়ে পুরনো ফ্যাসিবাদী সংবিধানে ফিরে যেতে চাইছে, তখন তারা আসলে নিজেদের অজান্তেই আরেকটি অভ্যুত্থানের পথ প্রশস্ত করছে। হাসনাত আব্দুল্লাহর একটি কথা আজ কোটি কোটি তরুণের মনে গেঁথে গেছে। হাসিনা কোনো ব্যক্তি নয়, এটি একটি আইডিয়া, একটি সিস্টেম। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু হাসিনার তৈরি করা সেই প্রশাসনিক কাঠামো, সেই পেটুয়া পুলিশ বাহিনী আর সেই পকেতস্থ বিচার বিভাগ কি বদলেছে? উত্তর হলো না। হাসনাত আব্দুল্লাহর মতে, বর্তমান সরকার যদি এই হাসিনা উৎপাদন পদ্ধতি অক্ষত রাখে, তবে সেখানে যে কেউ বসে দ্বিতীয় শেখ হাসিনা হয়ে উঠতে পারেন। তিনি আজ যে অভিযোগটি করেছেন তা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। যারা আজ জুলাই বিপ্লবের বিরোধিতা করছেন, তারা আসলে এই পুরনো সিস্টেমের সুবিধাভোগী। তারা চায় না রাষ্ট্র কাঠামো আমূল পরিবর্তিত হোক, কারণ সিস্টেম বদলালে তাদের ব্যক্তিগত ক্ষমতার মরিচিকা ভেঙে পড়বে। এই সুবিধাভোগী মানসিকতাই আজ সরকারের পতনকে ত্বরান্বিত করছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, সরকারের ভেতরের একটি অংশ এখন আন্দোলনকারী ছাত্রদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। যে ছাত্ররা রক্ত দিয়েই গদি এনে দিয়েছে, আজ তাদেরকেই মেজরিটির দোহাই দিয়ে দমিয়ে রাখা হচ্ছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি কি কেবল একটি রাজনৈতিক ভাষণ, নাকি এটি সরকার পতনের পূর্বাভাস? এই বিস্ফোরক বিশ্লেষণের চূড়ান্ত এবং সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি দেখার আগে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। ফিরে আসা যাক গুম প্রতিরোধ অধ্যাদেশের প্রসঙ্গে। কেন বিএনপি সরকার এই অধ্যাদেশটি বাস্তবায়ন করতে ভয় পাচ্ছে? হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে প্রশ্ন তুলেছেন, মানুষ এমন একটি রাষ্ট্র চেয়েছিল যেখানে মাঝরাতে কাউকে তুলে নিয়ে যাওয়া হবে না, কিন্তু বর্তমানের পরিস্থিতি কি? গুম হওয়া ব্যক্তিদের পরিবারের হাহাকার আজও আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে, অথচ সরকার এই অধ্যাদেশটি বাতিল করার পায়রা করছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো তারা আয়নাঘরের সেই অন্ধকার প্রকোষ্ঠগুলোকে পুনরায় সচল রাখতে চায়। তারা চায় পুলিশ বাহিনীকে আবারও রাজনৈতিকভাবে ব্যবহার করতে। হাসনাত আব্দুল্লাহর মতে, যদি মানবাধিকার কমিশন স্বাধীন না হয় এবং তদন্তের ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকে, তবে জুলাই অভ্যুত্থানের কোনো মূল্যই থাকবে না। এই অবিচার আর কতদিন? পতনের ঘণ্টাধ্বনি কি তারা শুনতে পাচ্ছে না? রাজনীতির অলিন্দে গুঞ্জন এখন তুঙ্গে। তারেক রহমান কি সত্যিই দলের নিয়ন্ত্রক? হাসনাত আব্দুল্লাহ যখন বলেন তারেক রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ, তখন সেটি আর গোপন সত্য থাকে না। আমরা দেখেছি তারেক রহমান লন্ডন থেকে বারবার সংস্কারের কথা বললেও ঢাকায় সালাউদ্দিন আহমেদরা অত্যন্ত দাম্ভিকতার সাথে সেই সংস্কার প্রস্তাবগুলোকে নস্যাৎ করে দিচ্ছেন। সংসদ নেতা যখন সংবিধান সংশোধনের প্রশ্নে আগ্রাসী অবস্থান নেন, তখন বুঝতে হবে সরকারের ভেতরের একটি ডিপ স্টেট সিন্ডিকেট তারেক রহমানকে জিম্মি করে ফেলেছে। ক্ষমতার এই ভারসাম্যহীনতাই নির্দেশ করে যে এই
এই সরকার যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণভাবে হুঁশিয়ারি দিয়েছেন, মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। অর্থাৎ সরকার যদি মনে করে প্রশাসন আর পুলিশের বন্দুক দিয়ে তারা আন্দোলন দমাতে পারবে, তবে তারা শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভুলটি পুনরায় করছে। প্রতিটি অনুচ্ছেদ আজ সাক্ষ্য দিচ্ছে, তরুণদের এই পুঞ্জীভূত ক্ষোভ যখন আবার রাজপথে আছড়ে পড়বে, তখন এই মেজরিটির দেয়াল খড়কুটোর মতো উড়ে যাবে। পতনের পথটি তারা নিজেরাই প্রশস্ত করেছে, জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করে। চোরকে যখন নিজের চুরির তদন্ত করতে দেওয়া হয়, তখন বিচার পাওয়া তো দূরের কথা, অপরাধের সব আলামত মুছে ফেলা হয়। হাসনাত আব্দুল্লাহর এই বিস্ফোরণ আজ প্রতিটি ঘরে ঘরে বিদ্রোহের আগুন ছড়াচ্ছে। একজন রানিং প্রধানমন্ত্রী যদি তার নিজের মন্ত্রীদের কাছেই জিম্মি থাকেন, তবে সেই রাষ্ট্রের পতন স্রেফ সময়ের ব্যাপার। সালাউদ্দিন আহমেদ যখন সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বলেন যে সংস্কারের প্রয়োজন নেই, তখন তিনি আসলে তারেক রহমানের নেতৃত্বকেই চ্যালেঞ্জ করছেন। হাসনাত আব্দুল্লাহর এই সত্য উচ্চারণ আজ দেশের কোটি মানুষের মনের কথা। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের শেষে যে আলটিমেটাম দিয়েছেন, তা বর্তমান সরকারের জন্য একটি ডেডলাইন। তিনি বলেছেন, ক্ষমতাসীনেরা যদি মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তবে 2024 আবার পুনর্মঞ্চায়ন হবে। এটি কোনো ফাঁকা আওয়াজ নয়। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের টালবাহানা বন্ধ না করে, তবে আগামী দিনের অভ্যুত্থান হবে পুরো সিস্টেমকে উপড়ে ফেলার জন্য। আর সেই ঝড়ে সালাউদ্দিন আহমেদদের দম্ভ কিংবা তারেক রহমানের মেজরিটি কোনো কিছুই টিকতে পারবে না। সরকার এখন এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে। একদিকে জুলাইয়ের শহীদদের রক্ত, অন্যদিকে ক্ষমতার চিরস্থায়ী মোহ। দেখেন সংসদে এই কথা উঠছে, হাসনাত আব্দুল্লাহ চিৎকার করে বলতেছিল, বাবার দোয়া ক্রিকেট টিম বানাইছেন আপনারা, ঠিক তেমনি করে কি বাবার দোয়া বিচার কমিশন বানাইতে চান? খোঁচাটা ভাই কঠিন খোঁচা মারছে। এটা আবার জবাব দিছে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন উনি ছাড়া তার কেউ জবাব দিবে না, উনি জবাব দেয়। উনি জবাব দিছে, এই কথা সংসদে কেন? পান্তা ভাতে ঘি কেমন যেন একটা কথা বললো, এই কথা কেন? কিছুক্ষণ পর মাননীয় স্পিকার থামায় দিয়া বলছে, অরিজিনাল কথায় আসেন, যেটা বলতে দাঁড়াইছেন সেটা বলেন, এটা বাদ দেন। তারপর উনি অরিজিনাল কথায় চলে গেল। আর অরিজিনাল কথা কি জানেন? আজকে সংসদের মধ্যে আওয়ামী লীগ নিয়েই সবাই ছিল। গত পঙ্গু বিপ্লবী সরকার একটা আইন পাশ করছিল না যে আওয়ামী লীগ কোন রকম কার্যকলাপ চালাইতে পারবে না। ঠিক সেম জিনিসটাকে আরো শক্ত করা হইলো এবং কার্যকলাপ চালাইলে তাদের বিচারের আওতায় আনতে পারবে কিনা সেটা নিয়ে একটা আইন পাশ করছে। এটা এখন উচ্চ আদালতে যাবে, সেখান থেকে কি রায় দেয় আমরা দেখি। আবার আজকে কিন্তু এই কথা উঠছে, এই যে শেখ পরিবারকে যে সিকিউরিটি দেওয়া হইতো, নিরাপত্তা দেওয়া হইতো, সেটা থাকবে কিনা সেটা নিয়েও আজকে কথা উঠছে। আবার দেখেন এদিকে বলতেছে জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের সঙ্গেই আমরা আছি, তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। মানে অনেক রকম কথা, সব কথার মধ্যেই কিন্তু মনে হচ্ছে জুলাইয়ের সাথেই আছি, কিন্তু কোথায় জানি যায় দেখা যায় ওনারা জুলাইয়ের সাথে নাই। হ্যাঁ ভাই, টোটালটাই অন্যরকম মনে হয়। মনে হয় কি জানেন, প্রেসক্রিপশনটা ওই একই, রোগ ভিন্ন, ওষুধ এক, রোগ ভিন্ন। গ্রামে দেখেন না, গ্রামে অনেক সময় দেখবেন কেউ যায় যদি কোনো ফার্মেসিতে বলে, ভাইও আমার মাথা ব্যথা, আচ্ছা এই নেন নাপা খান। আবার কে যায় বলতেছে যে আমার শরীর ব্যথা, এই নেন নাপা খান। কে যায় বলতেছে ভাই হাতের এখানে ব্যথা পাইছি, এই নেন নাপা খান। মানে সব ওষুধই নাপার মধ্যে চালায় দেয়, কিন্তু রোগ কিন্তু আসলে ভিন্ন, রোগীর বয়সও ভিন্ন, বুঝতে হবে। না বুঝা ওষুধ দিলে প্রবলেম তো। গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার কিন্তু টোটালটাই মানসিক রোগী ছিল। হ্যাঁ ভাই, টোটালটাই মানসিক রোগী ছিল। তারা যেভাবে দেশ চালাইছে সেটা তো জনগণ মাইনা নেয় নাই। মাইনা না নেওয়ার কারণেই তো 5ই আগস্ট আসছে। 5ই আগস্টের পরে আমরা কি চিন্তা করলাম? আচ্ছা, গত 16 বছর যে 3টা নির্বাচন হয়েছে, এগুলো আমি দামি নির্বাচন, ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতে হয়েছে। এবার বোধহয় একটা কঠিন নির্বাচন হইতে যাচ্ছে, একেবারেই সততার সঙ্গে নির্বাচন হয়েছে। বিরোধী দল মাইনা নিছে, জনগণও মাইনা নিছে, কারণ যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। কিন্তু দেখা গেল একটা টাইমে নির্বাচন ঠিকই মানছে, যেটা ওনাদের পক্ষে সেটা মানছে, কিন্তু জনগণের পক্ষে যেটা 70% প্রায় 70% জনগণ যেদিকে সেটা মানে নাই। সেটা কি প্রশ্নের মুখে ছুঁড়ে দিছে। সেটা নিয়েই এখন এই সংসদ ভবনে গত 1 মাস যাবৎ আলাপ চলতেছে। পার মিনিটে 2 লক্ষ টাকা, পার মানে 1 ঘন্টায় 1,20,00,000 টাকা। হ্যাঁ ভাই, 1 ঘন্টায় 1,20,00,000। কত ঘন্টা পার হয়ে গেছে, এর মধ্যে কথা কিন্তু আগায় নাই। আরে সব কিছুই তো কইরা গেছে গত সরকার। এই যে 18 মাসের মধ্যে কিভাবে এই দেশ চলবে, আইন বিভাগকে স্বাধীন করতে হবে, দুদককে স্বাধীন করতে হবে, প্রশাসনকে স্বাধীন করতে হবে, এগুলো তো গত 16-17 মাস সবাই মিলা, কেউ তো বাদ দেন নাই। 30-40টা দল একসঙ্গে বৈশা এই আইনগুলো তো তৈরি করছেন। সেগুলো নিয়ে আবার নতুন কইরা কথা কেন? এটাতে মাইনা নেওয়ার জন্য হ্যাঁ ভোট তো দিয়েই দিছে। এই যে 17-18 মাস আপনারা যা আলাপ করছেন, তখন এই যমুনাতে বৈশা, তখন পার মিনিটে কত খরচ হয়েছে জানি না, কিন্তু এই সংসদে পার মিনিটে শুনতেছি 2 লক্ষ টাকা। সত্য মিথ্যা জানি না, কিন্তু 2 লক্ষ টাকাই হবে। কিন্তু এত ব্যয় বহুল জায়গায় বৈশা
ওই পুরানো আলাপ কেন? আগেরই আলাপ তো সব, গত 17-18 মাস তো এগুলো শেষ হয়ে গেছে। এমন তো না এগুলো গোপনে করা হয়েছে, সবাই সিগনেচার আছে, সবাই ভয়েস আছে, সব রেকর্ড করা। তো মুখ খুলবে ধীরে ধীরে, সবাই মুখ খুলবে। আসিফ নজরুল সাহেব মুখ খুলছে, এর মধ্যে নাহিদ ইসলাম আইসা বলছে ডক্টর ইউনূস সাহেবকে মুখ খুলতে হবে। উনি কেন বলছে? ওই যে মক্কা মদিনায় যাওয়ার পথে নিম গাছের নিচে বৈশা আলাপ কইরা সিদ্ধান্ত নিছে। এটা কিন্তু ডক্টর ইউনূস স্যারের মনের কথা। হ্যাঁ ভাই, এই যে নাহিদ ইসলাম যেটা বলছে, তোমরা প্রশ্ন তোলো, ইউনূস স্যারই শিখাই দিছে, তোমরা প্রশ্ন তোলো, আমাকে সামনে আসতে বলো, আমার মুখ থেকে কথা বাইর করো। কারণ কি জানেন, উনিও তো ধোকা খাইছে নিশ্চয়ই ভাই। ওনার সঙ্গে কেউ ওয়াদা করছে ডিপ স্টেটের যে এই জুলাই সনদপত্র 100% পাস, এটা নিয়ে কোনো কথা হবে না, এরকম কিছু বইলা ওনার মুখ বন্ধ করছে। কিন্তু এখন উনি দেখতেছে হায় হায়, নো, এটা তো হইতে পারে না, পুরাটাই তো বেইমানি। হ্যাঁ ভাই, পুরাটাই তো বেইমানি যেভাবে এখন বলতেছে ওইখান থেকে ভাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনার একটা ভয়েস শুনেন, বলতেছে আমাদের সঙ্গে বেইমানি করছে, ওরা আমাদের কাছে ভোট চাইছে। বড় একজন নেতার নাম বলছে, যে নেতাকে নিয়ে এখন সারা বাংলাদেশে কথা চলে। উনি বলছে যে হ্যাঁ, আমাদের সঙ্গে চলে আসেন, আমরা আপনাদের নিরাপত্তা দিব, সবাই আমরা মামলা তুলে নিব, আমাদের সঙ্গে থাকেন, মানে আমাদেরকে ভোট দেন। আমাদের ভোট নিয়ে এখন আমাদেরকে নিষিদ্ধ করে দিতেছে। মাথা খারাপ হয়ে যেতেছে তো ভাই। সংসদে যখন এই বিলটা দিল ভাই, পুরা বিএনপি সবাই টেবিল থাপড়াইতে টেবিলই বোধহয় ফাটায় ফেলাইছে। কিন্তু আবার এদিকে যখন ক্যামেরা ধরছে বিরোধী দল, সবাই চুপ। একজন সংসদ সদস্য বিএনপির, উনি তো চিৎকার করে বলছে 71 আমাদের, 90 আমাদের, 24 আমাদের। এবং আমাদের যে এটা সবচেয়ে বড় প্রমাণ, ডক্টর ইউনূস তার দল বল নিয়া লন্ডনে যায় আমাদের নেতার হাতে এই পুরস্কার তুলে দিয়ে আসছে। জুলাই গণ অভ্যুত্থানের পুরস্কার আমাদের নেতার হাতে তুলে দিয়ে আসছে, চাক্ষুষ প্রমাণ দিয়ে দিছে। খেয়াল করছেন? তার মানে কি জানেন, ধীরে ধীরে শত্রু হয়ে দাঁড়াইছে ডক্টর ইউনূস। সরকারের বিপক্ষে ডক্টর ইউনূস, সরকারের বিপক্ষে মানে 11 দলের পক্ষে। আর 11 দলে কে আছে? ওই যে কিংস পার্টি। হ্যাঁ, ওনার দল তো আছে, এটা মাথায় রাখেন। এই জুলাই গণভোটের যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি আসবে না। ডাইনে গেলেও সমালোচনা হবে, বামে গেলেও সমালোচনা হবে। এর মধ্যে খলিলুর রহমান সাহেব চলে গেছে কিন্তু ভারতে, দিল্লিতে। মূল টার্গেট মরিশাস যাবে, ওইখানে কিছুক্ষণ কথাবার্তা বলবে। কি কথা বলবে জানি না, 2 দিনের সফর। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে বিদেশ যাবে? উনি কিন্তু কথা দিছিলেন সৌদি আরব যাবে হজ করার জন্য। এরকম একটা কথা আমি শুনছিলাম, আমাকে কোনো কথা দেয় নাই। অনলাইনে আমি এরকম দেখছি, কিন্তু আজকে অন্য খবর পাইলাম, শুনলাম আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে ভারতে যাচ্ছেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।